আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। নেতৃত্বের গুণাবলী কতটুকু ইম্পর্টেন্ট এটা কিন্তু আমরা সবাই জানি, এবং সেই নেতৃত্বের গুরুত্বটা আসলে ওভারঅল টিমের পারফরমেন্সকে এফেক্ট করে সেটা কিন্তু আমরা বেশ ভালো মতনই জানি। তো এবারে বিপিএলটায় আমরা যদি ওভারঅল চিন্তা করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিভাবে এখনো পর্যন্ত বিপিএলটা আয়োজন করেছে, সেখানে অনেক ফাঁকফোকর রয়েছে, অনেক গ্যাপস রয়েছে, অনেক কিছু নিয়ে অনেক সমালোচনা করছেন। এবং গত বিপিএলেও যতটা কন্ট্রোভার্সি হয়েছে, এবারে বিপিএলটার প্রথম ম্যাচ শুরুর আগেই বেশ কিছু ঘটনা কিন্তু দেখে মনে হচ্ছে যে খানিকটা তাড়াহুড়োর মধ্যে ব্যাপারটা করা হচ্ছে। এটার পেছনে একটা লজিক আছে, শুরুতেই আপনাদের সেটা বলে দিই। এটা আসলে একতরফা ভাবে কারোর উপর দোষ চাপানোর বিষয় নয়। ব্যাপারটা হচ্ছে যে যে উইন্ডোটা পাওয়া গেছে, এই উইন্ডোর মধ্যেই বিপিএলটা আসলে আয়োজন করতে হতো, এবং সেই উইন্ডোটা ছিল মিড ডিসেম্বর থেকে মিড জানুয়ারির ভেতরে। কারণ পরবর্তীতে নির্বাচন আসছে, সেটা একটা ভিন্ন বিষয়, সেটা অপ্রাসঙ্গিক যদি চিন্তাও করে দেখি, তারপরও বলতে হবে যে অবভিয়াসলি সেটার একটা ইম্প্যাক্ট থাকে। এবং সেই সাথে টি-20 বিশ্বকাপটাই ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে, সুতরাং এই ছোট গ্যাপটার ভিতরে বিপিএলটা করতে পারতে হতো, আর না হলে হয়তো এই বছরের বিপিএলটা আর সেভাবে করা যেত না। সো একটাই মাত্র উইন্ডো বাকি ছিল, এবং এই উইন্ডোর ভেতরে কোনো না কোনো ভাবে ম্যানেজ করতে হয়েছে। এবং নতুন ভাবে যেহেতু বিসিবি ফর্মুলেটেড হয়েছে, তাদের এই নতুন সেট অফ ম্যানেজমেন্ট পিপল যুক্ত হয়েছেন, তাদেরও কিন্তু অ্যাডজাস্ট করতে খানিকটা সময় লেগেছে। এবং এই বিপিএল এর প্রিপারেশনটার দিক থেকে আমি অন্তত বলবো কিছু জায়গায় তারা পজিটিভ ইম্প্যাক্ট রাখার চেষ্টা করেছেন, তবে সেই চেষ্টাটা কতটুকু সফল হয়েছে সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ রয়ে যেতে পারে। ফর এক্সাম্পল, তারা একটা ক্লিন বিপিএল চাচ্ছিলেন, এমন কিছু কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টারদের, এমন কিছু কন্ট্রোভার্সিয়াল মানুষদের, এমন কিছু কন্ট্রোভার্সিয়াল ফ্র্যাঞ্চাইজিদের তারা খেলাটায় ইনভলভ করতে চাইছিলেন না, যাদের কারণে বিপিএল এর মধ্যে একটা স্পট ফিক্সিং কিংবা ফিক্সিং ওরিয়েন্টেড কোনো কলঙ্কের দাগ চলে আসে। সো একটা রিপোর্টের ভিত্তিতে তারা কিন্তু বেশ কিছু খেলোয়াড়দেরকে বিপিএল খেলা থেকে বারণ করেছে, এবং আইনানুগ ব্যবস্থাও তারা সেভাবে করে নিয়েছে। এবং সেই সাথে ফ্র্যাঞ্চাইজি লেভেলেরও কিছু কর্মকর্তা রয়েছেন, কিছু গ্রুপ রয়েছে, তাদের খুব যাচাই বাছাই করে নাকি দলগুলো নেওয়া হয়েছে। সো সেই জায়গাটার ভেতরেও কিন্তু আমরা দেখছি ফাঁকফোকর রয়েছে। তো এই ফাঁকফোকর যতদিন থাকবে আসলে ততদিনই আসলে বিপিএল কে নিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন রয়ে যাবে। তবে টিমগুলোও কিন্তু যথেষ্ট পরিমাণ সময় তারা পায়নি, সেটাও কিন্তু আপনার মেনে নিতে হবে। আপনি প্রস্তুতির জায়গা থেকে যখন বলছেন যে টিম বাস এখনো পর্যন্ত মাত্রই রেডি হয়েছে, টিম জার্সি কিট সবকিছু এত লাস্ট মোমেন্টে হচ্ছে, ক্যাপ্টেনদের ফটোশুট ঠিক মতো সময় মতো আসতে পারছে না, বিপিএল এর টাইটেল স্পন্সর কে, বিপিএল এর সেকেন্ডারি স্পন্সর্স কারা, এই বিষয়গুলোর ব্যাপারে আমাদের কোনো ধারণা নেই। একদম শেষ মুহূর্তে প্রোডাকশনের ইকুইপমেন্ট গুলো দেশে এসে ঢুকছে, সেই সাথে ডিজিটাল বিলবোর্ডস হোক বা এই ধরনের জিনিসপত্র যেগুলো আসলে বিপিএল এর ওভারঅল ভাইবটাকে আর একটু ভাইব্রেন্ট করে, সেই বিষয়গুলো কিন্তু অ্যাবসেন্ট রয়েছে। আমরা বিপিএল এর এবারে থিম যেটা জেনেছি, পপ কালচার অফ বাংলাদেশ, ওই ব্যাপারটাকে পপ আর্টের মাধ্যমে, বাংলাদেশের কালচারটাকে পপ আর্টের মাধ্যমে প্রকাশ করা হবে বিভিন্ন জায়গায়। গতবারের বিপিএল এ যেরকম এই প্রস্তুতিগুলো অন্তত অনেক আগে ভাগে করে নেওয়া হয়েছিল, গ্রাফিক্যাল ডিজাইনের কাজ থেকে শুরু করে পরবর্তীতে যে উদ্বোধনী অনুষ্ঠান হবে সেটাও 3টা আলাদা আলাদা শহরে আলাদাভাবেই করা হয়েছিল। এবং সেই দিক থেকে অন্তত বলা যেতে পারে খানিকটা গোছানোর ব্যাপার ছিল, সেই জায়গাটায় ঘটেছে গত বিপিএলটা। এবং তারপর অবশ্য ওই দুর্বার রাজশাহীর সেই ব্যাপারটার পরে বিপিএল এর ওভারঅল ইমেজটা একটুখানি নিচের দিকে নেমে গেছে, এবং ক্রিকেটারদের পাওনা টাকা নিয়েও বেশ কিছু জটিলতার মধ্যে বিসিবিকে পড়তে হয়েছিল, খেলোয়াড়দেরকে পড়তে হয়েছিল। সো এবার ওই দিক থেকে আসলে একটা ক্লিন, উইদাউট ফিক্সিং বা মিনিমাম ফিক্সিং, মিনিমাম তো বলা যাবে না, উইদাউট ফিক্সিং, উইদাউট কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার্স একটা বিপিএল তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এবং সেই জায়গাটায় খুব কম সময়ের ভেতরে এবং এই স্পেসিফিক উইন্ডোর ভেতরেই বিপিএলটা আয়োজনের চেষ্টা করা হচ্ছে দেখে আমার কাছে মনে হয় যে এত ধরনের ডিলেজ এবং এত ধরনের মিসম্যানেজমেন্টের খবর আমরা পাচ্ছি। তবে মাঠের খেলা যখন শুরু হয়, আমরা গত বিপিএলেও দেখেছিলাম যে মাঠের খেলা যখনই শুরু হয়ে যায় তখনই কিন্তু যারা ফ্যান্স রয়েছেন, যারা ক্রিকেট ভক্তরা রয়েছেন, তারা খেলার ভেতরে ঢুকে যান, এবং সেই খেলা দেখতেই যে এন্টারটেনমেন্টটা রয়েছে, স্পোর্টসের যে পিওর এন্টারটেনমেন্টটা রয়েছে ক্রিকেটের, সেটাই তারা উপভোগ করতে থাকেন। সো এই ব্যাপারগুলো আস্তে আস্তে কিন্তু সাইডলাইন হয়ে যায়। আমরা সাইডলাইন টপিক নিয়ে এত বেশি না কথা বলে আমরা সরাসরি চলে আসি এবারে বিপিএল এর নেতৃত্ব নিয়ে যে কথাটা বলছিলাম। অবভিয়াসলি বিসিবির নেতৃত্ব গুণ, তাদের ওভারঅল অ্যারেঞ্জমেন্ট ক্যাপাবিলিটিস খুব শর্ট টাইমের ভিতরে, পুরোটা দোষ তাদের উপর না দেওয়া গেলেও অবভিয়াসলি দ্য চয়েস অফ দ্য উইন্ডো অ্যান্ড অ্যাকচুয়ালি দ্য ডিসিশন অফ মেকিং ইট হ্যাপেন অ্যাট দিস টাইম, এটাই কিন্তু একটা বড় সিদ্ধান্ত ছিল। এবং এটাকে ইমপ্লিমেন্ট করাটা যে কঠিন হতো এটা তারা সবাই বুঝতে পারছিলেন, এবং আলটিমেটলি অকশন করে অন্য একটা নতুন ফরম্যাটে দলগুলোকে সাজিয়ে গুছিয়ে নতুন নতুন ফ্র্যাঞ্চাইজিকে এনে নামগুলোকে ট্রেডমার্ক করে এত কিছু একসঙ্গে করতে গিয়ে খানিকটা মিসম্যাচ হয়ে গেছে বিভিন্ন জায়গায়, মিসক্যালকুলেশন, মিসকমিউনিকেশন অনেক কিছুই হচ্ছে, এবং সবকিছুই মনে হচ্ছে শেষ পর্যন্ত লাস্ট মিনিটে গিয়ে জমে থাকবে। যাই হোক, নেতৃত্ব
ওই ফ্র্যাঞ্চাইজি দলগুলোর মধ্যেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কিছু পরিবর্তনের ফ্লেভার আছে। রংপুর রাইডার্স তারা তাদের ক্যাপ্টেন ঘোষণা করেছে এবং সম্ভবত আপনারা জানেন যে নুরুল সোহানি তিনি ক্যাপ্টেন্সিটা করবেন রংপুরের। এবং তারপর যদি ঢাকা ক্যাপিটালসের দিকে যায় সেখানে মোহাম্মদ মিথুন একটা ইন্টারেস্টিং চয়েস, তাকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে। গত মৌসুমে তিনি চট্টগ্রামের ক্যাপ্টেন ছিলেন, চিটাগং কিংসের ক্যাপ্টেন্সি করিয়ে তিনি তাদেরকে ফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। এবারের আসরটায় তিনি ঢাকা ক্যাপিটালসে এসেছেন এবং তার ক্যাপ্টেন তাকে বানানো হয়েছে। এই জায়গাটা আমার কাছে মনে হয় যে খানিকটা দূরদর্শিতার অভাব কি ছিল কিনা, বা যদিও সেটা ফ্র্যাঞ্চাইজির চয়েসই হবে, খেলোয়াড়রাও নিশ্চয়ই তাদের মতামত জানাবেন। এই দলটার মধ্যে সাইফ হাসানের মতো ক্রিকেটাররা আছেন যারা বাংলাদেশ ন্যাশনাল টিমের ভাইস ক্যাপ্টেন, তো অন্তত তিনি একটা সুযোগ কি পেতে পারতেন কিনা ক্যাপ্টেন হওয়ার। তার কিন্তু প্রিভিয়াস ক্যাপ্টেন হওয়ার এক্সপিরিয়েন্সও রয়েছিল এবং ফরওয়ার্ড লুকিং যদি চিন্তা ভাবনা করি সেই জায়গা থেকে এই স্কোপটা সাইফ হাসান হয়তো পেতে পারতেন। বাট যাই হোক, মোহাম্মদ মিথুন আই থিঙ্ক ইজ আ কেপেবল ক্যাপ্টেন এবং ভেরি মাচ প্রুভেন বিপিএল কনটেক্সটে। সো তার ক্যাপ্টেন হওয়াটা নিয়ে খুব একটা বেশি আপত্তির জায়গা অন্তত কেউ দেখবেন না। বাট ঢাকা ক্যাপিটালস, মোহাম্মদ মিথুন, রংপুর রাইডার্স, নুরুল হাসান সোহান, রাজশাহী ওয়ারিয়ার্স সেই দিকে যদি তাকাই সেখানেও ক্যাপ্টেন্সি করার মতো বেশ কিছু এলিমেন্টস ছিল। আকবর আলী এই দলটায় আছেন, নাজমুল হোসেন শান্ত আছেন, মুশফিকুর রহিম আছেন। এদের ভেতর থেকে কিন্তু শেষ পর্যন্ত নাজমুল হোসেন শান্তকেই ক্যাপ্টেন বানানো হয়েছে এবং আমরা আসলে টের পাচ্ছিলাম, আজ পাচ্ছিলাম যে তিনি রাজশাহীর ক্যাপ্টেন হবেন, কারণ রাজশাহী যখন অকশনে আসে সেখানেও কিন্তু নাজমুল হোসেন শান্ত উপস্থিত ছিলেন দলটার সঙ্গে। সুতরাং বোঝা যাচ্ছে যে হি ইজ অলসো পার্ট অফ দ্য মাস্টার মাইন্ড এই রাজশাহী ওয়ারিয়ার্স দলটাকে গোছানোর ক্ষেত্রে। সো তিনি ক্যাপ্টেন রয়েছেন। কয়েকদিন আগে পর্যন্ত তিনি 3 ফরম্যাটে বাংলাদেশের ন্যাশনাল টিম ক্যাপ্টেন ছিলেন, সুতরাং তার অ্যাবিলিটি নিয়ে কোনো প্রশ্ন নেই। তবে আবারও আমার কাছে মনে হয় যে আকবর আলী তিনি তার নেতৃত্ব গুণ দেখানোর, এই বড় মঞ্চে দেখানোর সুযোগটা হাতছাড়া করলেন, কারণ এই দলটাতেই পড়েছেন যেখানে আবার শান্তও আছেন, মুশফিকও আছেন। সুতরাং তার আসলে ক্যাপ্টেন্সি পাওয়ার সুযোগটা হয়ে ওঠেনি। তারপরে বলবো ইটস আ ক্লিন অ্যান্ড ফেয়ার সিচুয়েশন যেখানে নাজমুল শান্ত ওয়ান অফ দ্য বেটার অপশনস ক্যাপ্টেন হওয়ার, তাকে ক্যাপ্টেন বানিয়েছে রাজশাহী ওয়ারিয়ার্স। এরপরে যে সিলেট টাইটান্স, সেখানে মেহেদী হাসান মিরাজ সদ্যই টি20 ইন্টারন্যাশনাল স্কোয়াড থেকে তার জায়গাটা হারিয়েছেন। তবে গত বিপিএল এর প্লেয়ার অফ দ্য ম্যাচ ছিলেন, খুলনা টাইগার্সের ক্যাপ্টেন ছিলেন, তার আগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ক্যাপ্টেন ছিলেন। এই সিলেট টাইটান্সের যে ক্যাপ্টেন তিনিই হবেন সেটা আমার মনে হয় সবার আগে অন্তত সোহানের মতোই পরিষ্কার ছিল যে তিনি যে দলেই যাবেন তাকে হয়তো ক্যাপ্টেন হিসেবে রাখা হবে এবং সিলেট টাইটান্সের ক্যাপ্টেনও মেহেদী হাসান মিরাজ। সো তারপর আমরা যদি যাই সেই জায়গাটায় অবভিয়াসলি যে দুটো দল দেরি করে তাদের ক্যাপ্টেন্সির ব্যাপারটা জানিয়েছে এবং যে দুটো দল নিয়ে সবচেয়ে বেশি কনফিউশন ছিল যে কারা আসলে ক্যাপ্টেন হবেন, আমরা কিন্তু অনুমান করার চেষ্টা করছিলাম। বেশ কিছু অপশনসের কথা আপনাদেরকে জানাচ্ছিলাম যে হ্যাঁ, নোয়াখালী এক্সপ্রেস যারা নবগত দল, প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে এসেছে, তাদের কাছ থেকে আমরা আসলে কি এক্সপেক্ট করি। তাদের কাছ থেকে এক্সপেক্ট করি একটা নতুনত্ব। অবভিয়াসলি তাদের দলে বেশ কিছু এক্সপিরিয়েন্স লোকাল এবং ফরেন ক্রিকেটারদেরকে তারা এনেছে, তবে ওই যে অধিনায়ক কে হবেন, ওই ক্যাপ্টেন হওয়ার ব্যাপারটা খুব বেশি কি চিন্তা করে তারা দলটা বানিয়েছে কিনা এটা আমি শিওর না। যদিও দলটার মধ্যে জাকের আলী অনেক রয়েছেন যিনি বাংলাদেশ ন্যাশনাল টিমকে ক্যাপ্টেন্সি করিয়েছেন আফগানিস্তানের সঙ্গে টি20তে, সেই দলটাতে সৌম্য সরকার আছেন, সেই দলটাতে বিদেশি ক্যাটাগরি থেকে মোহাম্মদ নবী আছেন, এরকম কিছু ক্যারেক্টার ডেফিনেটলি দলটার মধ্যে রয়েছে। তবে আলটিমেটলি সৌম্য সরকারকে ক্যাপ্টেন্সি দেয়া হয়নি, জাকের আলীকেও ক্যাপ্টেন্সি দেওয়া হয়নি। নিলাম থেকে তারা পিক করেছিল, নোয়াখালী এক্সপ্রেস তারা পিক করেছিল সৈকত আলীকে, এবং সৈকত আলী সামহাও এই সৌম্য সরকার কিংবা জাকের আলী অনেক কিংবা মাহিদুল ইসলাম অঙ্কন কিংবা মোহাম্মদ নবী সবাইকে ছাপিয়ে তিনি এই নোয়াখালী এক্সপ্রেস দলটার ক্যাপ্টেন। এখন এইটা নিয়ে খুব বেশি আলাদা রিসার্চ আমি করার সুযোগ এখনো পাইনি। অবশ্য সামনের দিনগুলোতে হয়তো সুযোগ পেলে জানাবো যে তিনি কি নোয়াখালীর লোকাল কিনা, ইজ এ পপুলার ফিগার, এরকম কিছু কি হতে পারে কিনা, বা কোন স্ট্র্যাটেজিক কারণে আসলে সৈকত আলীকে ক্যাপ্টেন দেওয়া হয়েছে। কারণ একজন ক্যাপ্টেন এমন একজন হওয়া উচিত একটা দলের মধ্যে যিনি আসলে নিশ্চিতভাবে তার জায়গাটা রাখবেন পারফরমেন্স দিয়ে, এরকম একটা হিসাব যদি থাকে তাহলে আমার মনে হয় ক্যাপ্টেন বাছাই করাটা একটা সুবিধাজনক জায়গায় থাকে। কারণ তিনি তার মানে পার্মানেন্ট থাকবেন এবং তার সাথে বাকি 10 জনকে সিলেক্ট করা হবে এবং তিনি প্ল্যানিং এর একটা কোর মেম্বার হবেন। তো ব্যাপারটার মধ্যে কিন্তু এরকম কিছুর ছাপ আমরা দেখছি না। সৈকত আলীকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে অনেকটা আমার কাছে মনে হয় যে একটা পার্সোনাল প্রেফারেন্স ধরে, কারণ এটার পেছনে আপনি কোনো লজিক অ্যাড করতে পারছেন না। না তিনি নোয়াখালীবাসীর মধ্যে সবচেয়ে বেশি পপুলার ফিগার, না তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে খুব পরীক্ষিত কেউ, না তিনি ফ্র্যাঞ্চাইজি লেভেল ক্রিকেটের আগে ক্যাপ্টেন্সি করেছেন, ডোমেস্টিক ক্রিকেটেও তার লিডারশিপ নিয়ে খুব একটা বেশি আলোচনা হয় না। সো আমিও আসলে জানি না যে কি কারণে সৈকত আলীকে ক্যাপ্টেন দেওয়া হয়েছে, বাট অবভিয়াসলি নতুন একটা অপরচুনিটি তিনি চেরিশ করবেন, তিনি রিলিজ করবেন, চেষ্টা করবেন তার সেরাটা দেওয়ার, এবং সেটা যদি তিনি করতে পারেন আমাদের অনেকে হয়তো তিনি ভুল প্রমাণ করতে পারেন। তবে যাই হোক, নোয়াখালী এক্সপ্রেসের ক্যাপ্টেন সৈকত আলী সেটা সবচেয়ে সারপ্রাইজিং পিক ছিল এবং একদম শেষ মুহূর্তে গতকাল আমরা জানতে পেরেছি যে তিনি নোয়াখালী এক্সপ্রেসের ক্যাপ্টেন হবেন এবং টস করতে আজকে সন্ধ্যার ম্যাচটায় নামবেন তিনি। যে দলের সঙ্গে নামবেন তাদের নাম হচ্ছে
চট্টগ্রাম রয়্যালস। গতকাল তাদের নিয়ে প্রচুর নাটক হয়েছে, সেটা নিয়ে আলাদা একটা ভিডিওতে কথা বলেছি। চট্টগ্রাম রয়্যালস তারা আলটিমেটলি তাদের যেই গ্রুপটা এই ফ্র্যাঞ্চাইজিটা নিয়েছিল, তারা সেই গ্রুপ ছেড়ে দিয়েছে। তারা বলেছে যে আমরা টাকা পয়সা দিতে পারছি না, আমরা কন্টিনিউ করতে পারবো না এই দলটার দায়িত্ব নিয়ে। সো আলটিমেটলি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এসে এই দলটার হাল ধরতে হয়েছে। একেবারে গতকালই সেই সিদ্ধান্তটা এসেছে যে বিসিবি তারা এই দলটাকে এই দলের দায়িত্ব তারা নিচ্ছে অন্তত এবারে বিপিএলটার জন্য। সো একটু লস প্রজেক্ট হয়ে গেল বলা যেতে পারে। তারা ফ্র্যাঞ্চাইজি যাদেরকে চুজ করেছিল ইনিশিয়ালি, তারা আলটিমেটলি সক্ষমতা দেখাতে পারেনি আর্থিকভাবে দলটাকে চালানোর মতো। বা যাই হোক, চট্টগ্রাম রয়্যালস তারা খেলবে, এবং যেহেতু তারা খেলবে তাদেরও তো একটা প্ল্যানিং স্ট্র্যাটেজির বিষয় আছে। হাবিবুল বাশার সুমনকে তারা মেন্টর হিসেবে নিয়োগ দিয়েছে এই দলটায়, এবং মিজানুর রহমান বাবুল তাকে হেড কোচ হিসেবে নিয়ে আসা হয়েছে এই দলটার ভেতরে। নাফিস ইকবালকে ম্যানেজার করা হয়েছে। অর্থাৎ বিসিবি তারা চেষ্টা করছে দলটাকে গুছিয়ে সাজাতে। এবং এই দলটার ক্যাপ্টেন কে হবেন সেটা নিয়ে আমি একটা আলোচনা আগেও করেছি। সেখানে বলেছিলাম যে শেখ মেহেদী এই রেসটাতে এগিয়ে থাকবেন, কারণ তিনি বাংলাদেশ ন্যাশনাল টিমের ভাইস ক্যাপ্টেন ছিলেন এর আগে, এবং নাইম শেখ তিনিও ডোমেস্টিক লেভেলে বাংলাদেশকে ক্যাপ্টেন্সি করেছেন, এজ লেভেলে বা এইচপিএ টিম লেভেলেও তাকে বেশ কয়েকবার আমরা দেখেছি অ্যাজ এ ক্যাপ্টেন পারফর্ম করতে। এই দুজনের মধ্যে একজন হতো। শেষ পর্যন্ত শেখ মেহেদীকে চুজ করা হয়েছে, এবং শেখ মেহেদী তিনি চট্টগ্রাম রয়্যালসের ক্যাপ্টেন হিসেবে খেলবেন। সো নেতৃত্ব গুণে কে এগিয়ে আছেন কে পিছিয়ে আছেন, বেশ কিছু ক্রিকেটারের এক্সপিরিয়েন্সও রয়েছে, যেমন নুরুল হাসান সোহান ইজ আ কন্টিনিউয়াল ক্যাপ্টেন। বাদ বাকি জায়গাগুলোতে কিন্তু খুব একটা আমি কনফিডেন্স পাচ্ছি না যে ক্যাপ্টেন আলাদা একটা ইম্প্যাক্ট রাখবেন। নাজমুল শান্ত হয়তো ভালো করতে পারেন, আমার কাছে মনে হয় যে রাজশাহী দলটা খুব গোছানো একটা টিম। মেহেদী হাসান মিরাজ, সিলেট টাইটান্স, এই দলটার মধ্যে একটা আশা দেখা যায়। মোহাম্মদ মিথুন উইথ ঢাকা একটা আশা দেখা যায়। নোয়াখালী এবং চট্টগ্রাম, এই দুটো দল নিয়ে আমার খানিকটা কনফিউশন আছে যে তারা অ্যাকচুয়ালি এবারে বিপিএল এ কেমন পারফর্ম করবে, এবং তাদের ক্যাপ্টেন গুলোও না খুব একটা ইন্সপায়ারিং মনে হচ্ছে না সোফার। দেখা যাক কে কাকে ভুল প্রমাণ করতে পারে। আর কয়েক ঘন্টা বাদেই বিপিএল এর দামামা বেজে যাবে। বিপিএল এর 12তম আসরের প্রথম ম্যাচটায় মুখোমুখি হবে সিলেট এবং সেই সাথে রাজশাহী ওয়ারিয়ার্স। তো সেই ম্যাচগুলো নিশ্চয়ই আপনারা দেখবেন, এবং যারা বাংলায় বিপিএলটা উপভোগ করতে চান, আমরা বাংলাদেশ বেতারের পক্ষ থেকে বাংলাদেশের এই বিপিএল এর প্রত্যেকটা ম্যাচের বাংলা ধারা বিবরণী নিয়ে থাকবো, এবং আপনারা বাংলাদেশ বেতার টিউন করলে বাংলায় বিপিএল এর আমেজটা লুফে নিতে পারেন আমাদের সঙ্গে যুক্ত হয়ে, এবং বিপিএল এর এই উৎসবটাতে সামিল হতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। কমেন্ট করে জানিয়ে দিতে ভুল করবেন না কোন ক্যাপ্টেন্স পিকটা আপনার কাছে সবচেয়ে বেশি সারপ্রাইজিং লেগেছে, এবং এবারে বিপিএল এ আপনি কোন দলকে সাপোর্ট করছেন, কাদের ভালো করার সম্ভাবনা বেশি, জানিয়ে দিবেন কমেন্ট করে। ভালো থাকবেন সবাই।